রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। হ্যাঁ, গোটা দেশ এই মুহূর্তে তাকিয়ে আছে এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য। কিন্তু কেন এই রাম মন্দিরকে নিয়ে এত আলোচনা, এত লড়াই, এত বিতর্ক? আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে। রাম মন্দির তৈরি হলে এটি হবে বিশ্বের সবথেকে তৃতীয় বৃহত্তম মন্দির আর হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। রাম মন্দিরের মন্দিরসহ মন্দির চত্বর এলাকা হচ্ছে প্রায় 70 একর জমি নিয়ে, যার মধ্যে মন্দিরের আয়তন এই জমির 30%। বাকি 70% জায়গায় থাকবে বিভিন্ন ধরনের গাছপালা। পরিবেশের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই মন্দির। এবার আসি মন্দিরের প্রসঙ্গে। মন্দির নির্মাণকারী সংস্থা হিসেবে রয়েছে বিখ্যাত নির্মাণকারী সংস্থা L&T, সাথে রয়েছে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বাস্তুশাস্ত্র অনুযায়ী নগরা স্টাইলে তৈরি হচ্ছে এই মন্দির। মন্দিরটি উচ্চতায় হবে 161 ফিট। 250 ফিট চওড়া এই মন্দির চত্বর লম্বায় প্রায় 380 ফিট। মন্দিরে মোট 3টি তলা অর্থাৎ ফ্লোর থাকবে, আর সব তলার উচ্চতা হবে 20 ফিট। মোট 44টা গেট থাকছে এই মন্দিরে, আর রয়েছে মোট 392টি পিলার। আর এই পিলারগুলিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা থাকবে। নগরা স্টাইল অনুযায়ী মন্দির একটি জগতি অর্থাৎ প্ল্যাটফর্মের ওপরে বানানো হবে। প্রবেশের জন্য রয়েছে 32টা সিঁড়ি। প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের জন্য র্যাম্প এবং লিফটের ব্যবস্থাও রয়েছে। প্রবেশের ঠিক বিপরীত দিকেই রয়েছে মন্দিরের মূল গর্ভগৃহ। প্রবেশ থেকে শুরু করে গর্ভগৃহ পর্যন্ত 5টি মণ্ডপ থাকবে: কুদু মণ্ডপ, নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ। এই 3টি মণ্ডপ থাকবে পরপর, আর 2 দিকে থাকবে কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ। প্রত্যেকটি মণ্ডপের ওপরে থাকবে পাহাড়ের মতো একটি করে চূড়া, যার নাম থাকবে শিখর। আর মন্দিরের সবথেকে বড় চূড়াটি হবে গর্ভগৃহের ওপরে। রাম মন্দিরের চারিদিকে একটি চতুর্ভুজ আকৃতির সীমানা থাকবে, যার নাম পরকোটা। এর 4 কোণে থাকবেন সূর্য দেবতা, দেবী ভগবতী, গণপতি দেবতা এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি। আর উত্তর দিকে থাকবে মাতা অন্নপূর্ণা দেবীর মূর্তি এবং দক্ষিণে থাকবে হনুমানজির মূর্তি। অনুমান করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠার পরে প্রায় 3 থেকে 5 লাখ দর্শনার্থী রোজ এখানে আসবেন। এর জন্য প্রায় 240 কোটি টাকা খরচ করে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই স্টেশনটি কোনো এয়ারপোর্টের থেকে কম নয়। রাজস্থানের বানসি থেকে প্রায় 600,000 ঘনফুট বেলে পাথর দিয়ে এই নির্মাণ কাজটি সম্পন্ন করা হবে। মন্দির নির্মাণে লোহার কোনো ব্যবহার করা হবে না এবং পাথরের খণ্ডগুলোকে মিশ্রিত করার জন্য প্রায় 10,000 তামার প্লেটের প্রয়োজন হবে। উল্লেখযোগ্যভাবে থাইল্যান্ডও প্রতীকীভাবে রাম মন্দিরের উদ্বোধনে উল্লেখযোগ্য অবদান রাখছে। রাম জন্মভূমিতে মাটি পাঠিয়ে মন্দিরকে সম্মান জানাতে থাইল্যান্ডের 2টি নদী থেকে জল পাঠানো হয়েছে। এবার আসি কেন এই রাম মন্দিরকে নিয়ে এত আলোচনা, এত বিতর্ক। সালটা 1885। বিতর্কের শুরুটা এই সময়ে। মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত ও রামায়ণ বিশেষজ্ঞ প্রথম মামলাটি করেন। ফৈজাবাদ কোর্টে মামলা করে তিনি জানান, বাবরি মসজিদের চত্বরের বাইরে যে একটি উঁচু বাঁধানো স্থান রয়েছে, সেখানেই রামচন্দ্রের জন্মস্থান। ইতিহাসের লম্বা গতিপথে সেখানে মোঘল আক্রমণের সময়ে মসজিদ গড়ে উঠলেও আসলে সেই সময়ে সেখানে একটি মন্দির ছিল। সেই স্থানটিতে তারা মন্দির তৈরি করতে চান, কিন্তু তৎকালীন সেক্রেটারি অফ স্টেট লর্ড উডহাউজ সেটি বাতিল করে দিয়েছিলেন। তিনি তার বিরুদ্ধেও মামলা করেন, যদিও সেই সময় বিশেষ এগোয়নি এই মামলাটি। এর পরের ঘটনার সূত্রপাত 1949 সালে। 1949 সালের 22শে ডিসেম্বর মধ্যরাতে বাবরি মসজিদ চত্বরের একটি বিতর্কিত স্থান থেকে মেলে একটি পুরনো রাম মূর্তি। এমনিতেই দেশভাগ, অন্তর্বর্তী সরকার ইত্যাদিকে কেন্দ্র করে তুমুল সাম্প্রদায়িকতার ঝড় উঠেছিল সেই সময়, আর তাতে যেন অনুঘটক হয়ে দাঁড়ায় এই ঘটনা। বিভিন্ন স্থানের হিন্দু রামভক্তরা এখানে মন্দির তৈরির দাবি করতে থাকেন। অন্যদিকে মুসলমানরা তার প্রতিবাদে সরব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে গোটা চত্বরটা সিল করে ডিসপিউটেড ল্যান্ড হিসেবে চিহ্নিত করে দেয় স্থানীয় প্রশাসন।
এরপরে 1889 সালে এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবকীনন্দন আগরওয়ালার নেতৃত্বে একটি মামলা রুজু হয়। তিনি এবছর জুলাই 1 তারিখে এলাহাবাদ আদালতের লখনৌ বেঞ্চে মামলা করেন। সেখানে তিনি বলেন, 1585 সালে মুঘল সাম্রাজ্যের স্থপতি ভারত আক্রমণ করে। 1528 সালে বাবরের হানায় ধ্বংস হয় রাম মন্দির। তারপর সেখানেই তৈরি হয় বাবরি মসজিদ। এর প্রমাণ হিসেবে 1928 সালে ফজিয়াবাদ জেলা গেজেটের প্রাপ্ত একাধিক তথ্য তুলে ধরেন তিনি। এরপরেই রাজীব গান্ধী শাসিত কংগ্রেসের কেন্দ্রীয় সরকার ভিএইচপিকে রাম মন্দিরের শিলান্যাসের অনুমতি দেয়, আর তখনই রাম মন্দিরের প্রথম ইটটি স্থাপন করা হয়। এরপরে আসে সেই বিতর্কিত সাল 1992। বিতর্কিত জমির ভবনটি এই সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়। শুরু হয় তুমুল বিতর্ক ও অশান্তি। প্রতিবাদ আর পাল্টা প্রতিবাদে জ্বলতে থাকে অযোধ্যা। কেন এমনটা ঘটল তার তদারকি করতে বিচারপতি লিভারহ্যানের অধীনে তৈরি হলো একটি বিশেষ কমিটি। রিপোর্ট দিতে বেঁধে দেওয়া হলো 3 মাসের সময়সীমা। এই সময়ে পরিস্থিতি শান্ত রাখতে জারি হলো রাষ্ট্রপতি শাসন। ভেঙে দেওয়া হলো কল্যাণ সিং শাসিত বিজেপি সরকার। এরপরে সময়কাল 2002 থেকে 2005। এলাহাবাদ হাইকোর্টে শুরু হয় শুনানি। বিতর্কিত স্থানে হিন্দুদের দাবি মাফিক আগে মন্দির ছিল কিনা তা খুঁড়ে দেখে যাচাই করার ভার দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে। 2003 সালের জুন নাগাদ খনন কার্য শুরু করার পরেই হিন্দুদের দাবিকে সমর্থন জানায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদরা। তারা জানান, সেখানে মন্দিরের ধ্বংসাবশেষের প্রমাণ পেয়েছেন বিতর্কিত জমি খনন করে। এরপর 2019-এর 9 নভেম্বর রাম জন্মভূমির কেসে রায় দেয় সুপ্রিম কোর্ট। জানানো হয় হিন্দুরা তাদের জন্য দেওয়া জমিতে মন্দির তৈরি করতে পারবে। অন্যদিকে অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য 5 একর জমি প্রদান করা হয় মুসলিম সম্প্রদায়ের জন্য। এবং এভাবেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ভারতবর্ষের অন্যতম একটি বিতর্কিত জায়গা। অবশেষে ভূমি পূজন উপলক্ষে ভারত জুড়ে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি এবং পবিত্র জল সংগ্রহ করা হয়। যেমন প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী, ত্রিবেণীর সঙ্গম, সেই সাথে কাবেরী নদী থেকেও জল সংগ্রহ করা হয়। মন্দিরকে আশীর্বাদ করার জন্য দেশ জুড়ে বিভিন্ন হিন্দু মন্দির, গুরুদ্বার এবং জৈন মন্দিরের পাশাপাশি 4 ধামের 4টি তীর্থস্থান থেকেও মাটি পাঠানো হয়েছিল। আর এভাবেই আগামী 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রীরামের, তারই জন্মভূমি অযোধ্যাতে।